পাঁচটি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য 121টি প্রস্তাব চিহ্নিত, মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপে রাখতে সরকার সহ বিশ্ব সম্প্রদায়কে তারেক রহমানের আহ্বান, ঐক্য ধরে রাখার গুরুত্ব মির্জা ফখরুলের। এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন, দুবারের বেশি সভাপতি সম্পাদক নয়, আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ইরান ইসরায়েলে নতুন করে পাল্টাপাল্টি হামলা, তেহরানে লাখো জনতার বিক্ষোভ, সংঘাত থামাতে বিশ্ব নেতাদের দৌড়ঝাঁপ, 2 সপ্তাহ অপেক্ষা সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত হয়। যে সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের প্রয়োজন নেই, প্রশাসনিক মন্ত্রণালয় নিজ উদ্যোগে বাস্তবায়ন করতে পারে, সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ এরই মধ্যে একটি পরিপত্র বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে পাঠিয়েছে। 5টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য এমন 121টি প্রস্তাব চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের 9টি, বিচার বিভাগ সংস্কার কমিশনের 38টি, দুদক সংস্কার কমিশনের 43টি, পুলিশ সংস্কার কমিশনের 13টি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাব রয়েছে, যা মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আকিম ট্রোজার এবং তার সহধর্মিণী। শুক্রবার রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান বাসভবনে স্ত্রী সহ যান জার্মান রাষ্ট্রদূত। এ সময় বেগম জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিএনপির মিডিয়া সেল জানায়, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এই সময় উপস্থিত ছিলেন। রোহিঙ্গাদের যথাযোগ্য মর্যাদায় নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন দাতা সংস্থার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বাণীতে তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষদের মর্যাদা এবং স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আন্তর্জাতিক উদ্যোগের প্রতি সক্রিয় সমর্থন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে বিএনপি। তিনি বলেন, কক্সবাজারের উখিয়া, টেকনাফ সহ কয়েকটি স্থানে স্থাপিত হয়েছে পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী শিবির, যেখানে 14 লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা সমস্যার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ। এই সমস্যাকে এখন সবচেয়ে বড় মানবিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে এখন তাদের নিজ দেশে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে গতিশীল কূটনৈতিক যোগাযোগের মধ্য দিয়ে নিরাপদ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে মানবিক কর্মকাণ্ড জোরদার করতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 15 বছরে প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে সেগুলো ঠিক করার। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ঠাকুরগাঁয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করে 16টি দল। ফাইনালে দিনাজপুর ডোমিনেটর্সকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনা ক্রিকেটার্স। সমাপনী অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তিনি বক্তৃতার মঞ্চে অনেক আগেই চলে গেছেন, তার জগৎটা এখন রাজনীতিতে। মহাসচিব বলেন, খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে তিনি কখনোই ছিলেন না। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত থাকা উচিত। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য এবং
সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেজন্য নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। এদিকে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর কুলখানি হয়েছে রাজধানীর কাঁটাবনের মনোয়ার মসজিদে। এতে বিএনপি এবং সমমনা দলগুলো সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। নেতারা মোস্তফা মহসিন মন্টুর মুক্তিযুদ্ধ এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন। ফ্যাসিস্টের পতন দেখে যেতে পারায় তার আত্মা কিছুটা হলেও শান্তি পাবে দাবি করে নেতারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে মোস্তফা মহসিন মন্টুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হবে। সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন না, আমি কি করে বলবো। তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সময় উনি একটু দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। অন্তর্বর্তী সরকার 10 মাস পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে আলাল বলেন, বিএনপি জনগণের জন্যই নির্বাচনের কথা বলে। কেউ কেউ নির্বাচনের কথা বললে গোস্বা হয় উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। 10 মাসও প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি, হতাশ করেছেন মানুষকে পদে পদে। আমরা জনগণের পাশে আছি বলেই নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোস্বা করেন, এই গোস্বা করাটা তো ঠিক না। যেখানে খুশি সেখানে সেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাচন করার চেষ্টা করছেন। সুতরাং সাবধান হয়ে যান, আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী পলাতক দল আওয়ামী লীগের পুনর্বাসনে নানা ষড়যন্ত্র হচ্ছে ভারতে। গতকাল দুপুরে পাবনার চাটমোহরে বিএনপির প্রবীণ নেতা আবু তাহের ঠাকুরের হাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি। 16 বছর তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে অনেককে গুম করা হয়েছে। যৌক্তিক সময়ে বিএনপির অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দাবি গণদাবির প্রতিফলন বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে ইউনূস সাহেবের আমরা প্রত্যাশা করছি তাদের মধ্যে আলাপ আলোচনা হওয়ার পরে নিশ্চয়ই একটা যৌক্তিক সময়ের মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচন কমিশনকে জানাবে যে কবে ভোটটা হবে। তা আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে সরকারের সিদ্ধান্তের মধ্যে। দল ঘোষণার প্রায় 4 মাসের মধ্যে খসড়া গঠনতন্ত্র চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। খসড়া গঠনতন্ত্র অনুযায়ী পার্টির সভাপতি এবং সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। দায়িত্ব পালন করতে পারবেন সর্বোচ্চ 2 বার। 22 জুন নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে এনসিপি। সেদিন ঘোষণা হবে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দল ঘোষণার 4 মাসের মধ্যেই শুক্রবার ষষ্ঠ সাধারণ সভায় দলের গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করা হয়। গঠনতন্ত্রে বলা হয়, জাতীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবে দলের কেন্দ্রীয় কমিটি, যার মেয়াদ হবে 3 বছর। মেয়াদের সবশেষ 90 দিনের মধ্যে হবে পরবর্তী কাউন্সিল। সেই সাথে একজন ব্যক্তি 2 বারের বেশি থাকতে পারবেন না সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2 বারের বেশি সাধারণ সম্পাদক বা 2 বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। এছাড়া 15 সদস্যের সমন্বয়ে গঠিত হবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ পলিটিক্যাল কাউন্সিল, যার মধ্যে 11 জন সদস্য সরাসরি নির্বাচিত হবেন। থাকবেন অন্তত 3 জন নারী সদস্য। যে রাজনৈতিক পরিষদ গঠিত হবে সে রাজনৈতিক পরিষদ
দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম হিসেবে পরিগণিত হবে। একটা নির্বাচন কমিশনের বাংলাদেশের নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো পূরণ করে যাই। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে এক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের সাথে অন্য কোনো পন্থা বেছে নেওয়ার সুযোগ নেই। এদিকে দলের নিবন্ধনের জন্য আগামী 22 জুন নির্বাচন কমিশনে আবেদন জমা দেবে এনসিপি। সেদিন কমিশনে জমা দেওয়া হবে দলের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ রিপাবলিক পার্টি নামে আত্মপ্রকাশ করেছে আরও একটি নতুন রাজনৈতিক দল। শুক্রবার বিকেলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসানকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রাজিবুল হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশের মাধ্যমে যাত্রা শুরু করে এই দলটি। এছাড়া দলের প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন মোহাম্মদ সেলিম প্রধান। এই সময় দলের সভাপতি বলেন, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় অনেক দলই জুলাই স্পিরিট থেকে সরে গিয়েছে, যার ফলে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নিল নতুন এই রাজনৈতিক দল। তিনি আরও জানান, কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচন চায়। শুধু নির্বাচনের জন্য এই সরকার গঠন হয়নি, নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিতের দাবিও জানিয়েছেন তিনি। সংস্কার ছাড়া নির্বাচন দিলে এই সরকার ব্যর্থতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন মোহাম্মদ মেহেদী হাসান। ডেঙ্গুর বিস্তার বাড়ছে ঢাকা সহ সারা দেশে। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বরিশাল বিভাগে। 16 থেকে 25 বছর বয়সী পুরুষ ডেঙ্গুতে ভুগছেন বেশি। 7,000-এরও বেশি মানুষ চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে। এদিকে ডেঙ্গুর পাশাপাশি চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণও। বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছেই। গত বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রায় দ্বিগুণ। গত দিনের তুলনায় শুক্রবার রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা বেড়েছে। রোগী বাড়তে থাকায় আলাদা ওয়ার্ডে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও এই হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। রাজধানীর বাইরে ডেঙ্গুর উন্নত সেবা না পাওয়ায় ঢাকার হাসপাতালগুলোতে রোগী পাঠানো হচ্ছে বলে জানান আক্রান্তরা। বরগুনা হসপিটাল ভর্তি হয়েছিলাম, ওই জায়গায় 14 তারিখে ভর্তি হয়েছি, 2-3 দিন ছিলাম। তারপর বরিশাল আমার রেফার করছে, ওই জায়গায় এক রাত ছিলাম। তারপরে রক্তের কমে যাওয়ার কারণে তারপর আবার এই কিছুক্ষণ আগে কালকে রাত্রে আমি বরিশাল এই জায়গায় আসছি ঢাকা। আমার রোগটা দেখা দিচ্ছে আজকে 6 দিন তলাম, এখানে ভর্তি হয়েছে আজকে 4 দিন। লোকাল মেডিকেলে আমরা ট্রিটমেন্ট করছি, ওইখানে রক্তের প্লাটিয়াম অনেক কমে গেছে, কমে যাওয়ার পরে এখানে রেফার করছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে করোনা ভাইরাসের প্রকোপও ধীরে ধীরে বাড়ছে। হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন করোনা টেস্টের সংখ্যা বাড়লেও হাসপাতালে ভর্তি রোগী নেই। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সাধারণ ঠান্ডা কাশি হলেই হাসপাতালে না যাওয়ার পরামর্শ তাদের। একই সাথে আমাদের দেশে করোনারও একটা প্রভাব রয়েছে, ডেঙ্গুরও প্রভাব রয়েছে, সাধারণ সর্দি কাশিও রয়েছে। সুতরাং কারণ এই সিজনটাতে সাধারণ সর্দি কাশির প্রভাবও আছে। তো সব মিলিয়ে খুব বেশি আতঙ্কিত না, মানে সাধারণ আমরা যেরকম পাই তার থেকে হয়তো কয়েকজন বেশি পাচ্ছি, খুব একটা বেশি আমরা পাইনি এবং খুব খারাপ রোগীও আমরা এখনো ওভাবে পাইনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গ। নবম দিনে গড়ালো ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তেহরানের রাস্তায় বিক্ষোভ করেছে লাখো মানুষ। তেল আবিব, নেগেভ এবং হাইফা শহর লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে ইরানের বুশেরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে ইসরায়েল। চলমান সংঘাত বাড়লে এমন আগুন জ্বলতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, মন্তব্য জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থার বিষয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্ট। 8 দিন ধরে চলমান ইরান ও ইসরায়েলের সংঘাতে দুদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ তুঙ্গে, তবুও থামছে না পাল্টাপাল্টি হামলা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বেরশেভায় ধ্বংস হয়ে গেছে বেশ কয়েকটি বহুতল ভবন, পুড়ে গেছে যানবাহন সহ মাইক্রোসফটের অফিস। জেরুজালেম, তেল আবিব ও হাইফাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
শুক্রবার দিন জুড়ে হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ৩৯টি মিসাইল হামলার দাবি করেছে ইরান। তবে এখনও তাদের অত্যাধুনিক নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি ইরান। এদিকে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য শহরে ১২৫ মিনিট ব্যাপী বিমান অভিযান চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী। IAF এর ৫০টিরও বেশি যুদ্ধ বিমান নিয়ে চালানো এ অভিযানে ইরানের ৩টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সাথে চলমান সমঝোতা আলোচনার অগ্রগতিতে নাশকতার উদ্দেশ্যেই বিনা উস্কানিতে অহেতুক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরান ও ইসরায়েলের এই প্রতিশোধমূলক সংঘাত নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে বিশ্ব নেতারা। সংঘাত বন্ধের তাগিদে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে বৈঠক করেছেন ফ্রান্স, জার্মান সহ ইউরোপীয় নেতারা। সংঘাত বন্ধে ইরানের কাছে একটি প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। তবে এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে যেতে চান না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। দুদেশের পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে ইরান, ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। ইরানের উপর হামলার মধ্যে বাগদাদের হাজার হাজার ইরাকি শুক্রবার নামাজের পর জড়ো হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। এই সংঘাতের বিরুদ্ধে তেহরানের রাস্তায় বিক্ষোভে নেমেছে লাখ লাখ মানুষ। এদিকে দুদেশের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা তা আগামী 2 সপ্তাহের মধ্যে স্পষ্ট হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে ইরানের সাথে সংঘাত বন্ধের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন তিনি। তবে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যে কিয়ামতের পরিস্থিতি সৃষ্টির সতর্কবার্তা দিয়েছে ইরান। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে কয়েকটি ইসলামী সংগঠন। বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন এবং ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা সংগঠনগুলো হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামী ঐক্য আন্দোলন, খেলাফত মজলিস এবং ইসলামী ঐক্য এবং মুসলিম উম্মার পুনর্জাগরণ পরিষদ। একই সঙ্গে ইসরায়েল এবং পশ্চিমাদের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তারা। ইরানের ওপর হামলাকে ইসলামী ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করে অবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়েছে। বিক্ষোভ মিছিল পল্টন মোড় হয়ে আবারও বায়তুল মোকাররমে গিয়ে শেষ হয়। ময়মনসিংহের তারাকান্দা এবং ফুলপুর উপজেলায় পৃথক 2টি সড়ক দুর্ঘটনায় 9 জন সহ সারা দেশে নিহত হয়েছে 19 জন। শুক্রবার সন্ধে এবং রাতে এসব দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফুলপুর উপজেলার কুরিয়ার ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির 6 যাত্রী নিহত হয়। এই ঘটনায় আহত 15 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে সন্ধ্যায় তারাকান্দা উপজেলার কোধালধর এলাকায় একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। দেশের বড় কৃত্রিম হ্রদ রাঙামাটির কাপ্তাই লেকে মাছের উৎপাদন বৃদ্ধি সহ মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাঙামাটির বিএফডিসির মারিশারচর হ্যাচারিতে রেণু উৎপাদন করে আসছে। উৎপাদিত এই রেণু ছাড়া হচ্ছে কাপ্তাই হ্রদে। এই হ্যাচারিতে রেণু উৎপাদন ক্ষমতা 100 কেজি হলেও পুকুর স্বল্পতার কারণে বর্তমানে 70 কেজি উৎপাদন করা হচ্ছে। রাঙামাটি বিএফডিসির হ্যাচারিতে উৎপাদিত রেণু ইনব্রিডিং মুক্ত, দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধক্ষম হয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ছবিতে থাকছে রিপোর্ট। 2017 সাল থেকে এই হ্যাচারিতে রেণু উৎপাদন শুরু হয়। তাছাড়া এখানে 2টি ব্রুড পুকুর রয়েছে। এসব পুকুরে হালদা নদী ও কাপ্তাই হ্রদের রুই, কাতল ও মৃগেলের ব্রুড মাছ রয়েছে। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধি সহ মাছের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাঙামাটির বিএফডিসির মারিশাচর হ্যাচারিতে সুস্থ সবল রেণু উৎপাদনে কাজ করছেন এখানকার কর্মচারীরা। প্রধান কাজ হচ্ছে রেণু উৎপাদন করা হ্যাচারিতে। আমরা সর্বপ্রথম বুট পুকুর থেকে বুট মাছ সংগ্রহ করি, করার পর আমরা বিভিন্ন প্রক্রিয়ায় ইনজেকশন বা বিভিন্ন প্রক্রিয়া শেষে আমাদের এই রেণুটা আমাদের হাউজে দেয়, ডিপটা হাউজে দেওয়া হয় হ্যাচিং বোতলে। দেওয়ার পরে আমরা
যেটা আমরা পুনরায় আমরা গোলাকার সার্কেল হাউসে রাখা হয়, খুবই যত্ন সহকারে এটা লালন পালন করা হয়। আমরা মাছ উৎপাদনের ক্ষেত্রে এখান থেকে নার্সারিতে নিয়ে যাওয়া হয়। নার্সারিতে করার পরে 1 বছর রাখার পরে মাছটা যখন ওই সাইজে এসে যায় তখন আমরা লেখা আপনার লিখে মুক্ত করে দিই। হ্যাচারিতে উৎপাদিত রেণু ইনব্রিডিং মুক্ত, দ্রুত বর্ধনশীল ও রোগ প্রতিরোধক্ষম হয়ে থাকে। হালদা নদী এবং কাপ্তাই হ্রদের মামার সাথে আমরা এই মামাতগুলোকে হ্যাচারিতে এনে আমরা সংযুক্ত প্রজনন প্রক্রিয়ায় আমাদের হেচিং এর কাজগুলো সম্পন্ন করে থাকি। এখানে আমরা 70 কেজির মতো রেণু উৎপাদন করি, কিন্তু আমাদের হ্যাচারির সক্ষমতা হচ্ছে 100 কেজি। রাঙামাটি বিএফডিসি জানায়, পুকুর স্বল্পতার কারণে বর্তমানে হ্যাচারিতে 10 কেজির মধ্যে 70 কেজি রেণু উৎপাদন করা হচ্ছে। এবছর কাপ্তাই হ্রদে প্রায় 60 মেট্রিক টন কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হবে। আমাদের লক্ষ্যমাত্রা 100 মেট্রিক টনের এটা করার জন্য আমরা এলাকা বিভিন্ন ধরনের পুকুর, এটা জেলা প্রশাসন বা অন্যান্য বিভিন্ন ব্যক্তিগত পর্যায়েও আমরা বিভিন্ন পুকুরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে করে আমরা এই পুকুর পেলে এবং আমরা এই আমাদের উৎপাদন যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা আমরা রিচ করতে পারবো। সম্ভাবনাময় কাপ্তাই হ্রদের মাছ উৎপাদনের ক্ষেত্রগুলো প্রায় ধ্বংসের পথে। পলি জমে ক্রমেই ভরাট হচ্ছে কাপ্তাই হ্রদ, ফলে মাছের উৎপাদন কমে যাচ্ছে। সচেতনরা মনে করেন, মাছের প্রজনন বৃদ্ধি সহ এই অঞ্চলের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখা কাপ্তাই হ্রদের উন্নয়নের প্রয়োজন সরকারের মাস্টার প্ল্যান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় অন্তত 92 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে 64 জন গাজা সিটি এবং উত্তরাঞ্চলের বাসিন্দা, বাকি 16 জন নেতজারিম করিডোরের কাছে ত্রাণের জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়। এনে ভূখণ্ডটিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা 55,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। প্রতিদিনই নেতজারিম করিডোরে ত্রাণের জন্য জড়ো হচ্ছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। এই করিডোরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ সরবরাহ করে থাকে। তবে এই ফাউন্ডেশন ত্রাণকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ পর্যায়ে খেলার সংবাদ। এদিকে বোলিং বৈচিত্র্যে লঙ্কান ব্যাটসম্যানদের ফাঁদে ফেলেছেন গল টেস্টে 5 উইকেট নেয়া টাইগার অফ স্পিনার নাইম হাসান। চতুর্থ দিন শেষে নিজেদের অবস্থান নিয়ে আশাবাদী তিনি। বলেন, জয়ের সুযোগ আছে বাংলাদেশের, সেজন্য পঞ্চম দিনে দ্রুত বেশি রান করতে হবে, যাতে বড় টার্গেট দিয়ে লঙ্কানদের চাপে ফেলা যায়। উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি, তাই আমরা চেষ্টা করছি হলো আপনার লং টাইম একটা জায়গায় ভালো জায়গায় বোলিং করার। তো যখনই রানটা আসবে না তখন আলটিমেটলি ক্রিকেট তো রানের খেলা, তো প্রেসারে পড়ে তখন ব্যাটসম্যান অন্য কিছু করতে গেলে তখন ভুল করবে, ওই প্ল্যানে বোলিং করছি। পেস ভেরিয়েশন করতে আর সিমের পজিশনগুলো চেঞ্জ করে দেখলাম কোনটা ভালো হচ্ছে ওইটা। আমি এই এক একজন ব্যাটসম্যানকে এক এক লাইনে বোলিং করছি। হ্যাঁ, অবশ্যই আমাদের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে। আমরা যদি খুব ভালো একটা টোটাল করি, তো এরপর যদি ছাড়ে ইনশাল্লাহ 5 ডে উইকেট অনেক কিছু হয়। যদি আমরা ভালো টোটাল দিতে পারি তখন ওদের আন্ডার প্রেসারে থাকবে। যখন আপনার নর্মাল ক্রিকেট খেলা এক জিনিস আর প্রেসারে থাকে খেলা অন্য জিনিস, তখন ওদের ম্যাচ হারানোর ভয় থাকবে। আমাদের একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা কালকে ইনশাল্লাহ মাঠে দেখব। ক্র্যাক হচ্ছে উইকেটে, তো ওই হেল্পটা নেওয়ার চেষ্টা করব। খেলার খবর আর্চারি। এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ লেগ 2 ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক এনে দেন বিকেএসপির এই আর্চার। রিকার্ভ এককের ফাইনালে জাপানের গাকুতোকে 6-4 সেটে হারিয়েছেন আলিফ। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। বাংলাদেশের জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ের অভিজ্ঞতা আগেই হয়েছে আব্দুর রহমান আলিফের। আন্তর্জাতিক পর্যায়ে আর্চারি বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রির মতো আসরে অংশ নিলেও পদকের স্বপ্ন ছিল অধরা। গত বছর সেপ্টেম্বরে চাইনিজ তাইপেতে এশিয়ান আর্চারি অনূর্ধ্ব 21 যুব চ্যাম্পিয়নশিপে
রিকার্ভ এককের ফাইনাল হেরে রৌপ্য পদক নিয়ে থাকতে হয় সন্তুষ্ট। এবার সিঙ্গাপুরে এশিয়া কাপ লেগ 2 ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে উঠে নিশ্চিত করেছিলেন পদক প্রাপ্তি। জাপানের মিয়াতা গাকুতোর বিপক্ষে স্বর্ণজয়ের লড়াইয়ের উপলক্ষটি রাঙান বাংলাদেশের আলিফ। গাকুতোকে 6-4 সেট পয়েন্টে হারান 19 বছর বয়সী বিকেএসপির এই আর্চার। সিনিয়র পর্যায়ে অর্জন করেন প্রথম আন্তর্জাতিক স্বর্ণজয়ের গৌরব। বিদেশের মাটিতে সমুন্নত করেন লাল সবুজের পতাকা। এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের অনুপ্রেরণায় প্রত্যাশা ডানা মেলতে শুরু করেছে পাবনা থেকে উঠে আসা আলিফের। 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন তার। অনুভূতি তো অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল আমার দেশের সবার জন্য আর কি। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা। আমি চাই বা আমার টিমমেটরা চাই আর কি বেশি বেশি গেম খেলা, কারণ বেশি বেশি গেম খেলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিংটা আপ হবে আর আমরা টিম সহ অলিম্পিকে কোয়ালিফাই করতে পারবো। তো আমার চাওয়া আর কি আমার ফেডারেশন বা ইয়ার কাছে আমার এটাই চাওয়া যে আমরা যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি। টুর্নামেন্টে 20টি দেশের 105 জন পুরুষ আর্চার অংশ নেন। এশিয়া কাপে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজেতা দ্বিতীয় বাংলাদেশি আর্চার আলিফ। এর আগে 2019 সালে এশিয়া কাপ আর্চারি লেগ 3-এ স্বর্ণ জিতেছিলেন রোমান সানা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। 5টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য 121টি প্রস্তাব চিহ্নিত। মন্ত্রী পরিষদ বিভাগের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপে রাখতে সরকার সব বিশ্ব সম্প্রদায়কে তারেক রহমানের আহ্বান। ঐক্য ধরে রাখায় গুরুত্ব মির্জা ফখরুলের। এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন। দুবারের বেশি সভাপতি সম্পাদক নয়, আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। ইরান ইসরায়েলে নতুন করে পাল্টাপাল্টি হামলা। তেহরানে লাখো জনতার বিক্ষোভ। সংঘাত থামাতে বিশ্ব নেতাদের দৌড়ঝাঁপ। 2 সপ্তাহ অপেক্ষার সিদ্ধান্ত ট্রাম্পের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।